আজকে আমরা জটিল সংখ্যা এবং কণিক এই দুইটি অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা দেখব কিভাবে কণিককে জটিল সংখ্যার সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, প্রথমে z = a plus bi। আচ্ছা, এই হচ্ছে এখানে জেড রিপ্রেজেন্ট করতেছে একটা কমপ্লেক্স নাম্বার, এ হচ্ছে রিয়েল পার্ট এবং বি হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা বলতে পারি এটার মডুলাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাস্তব সংখ্যার বর্গ প্লাস কাল্পনিক সংখ্যার বর্গ এবং এই দুটার যোগফলের রুট। এটা রিপ্রেজেন্ট করে যে আর্গন ডায়াগ্রামে মূল বিন্দু থেকে অরিজিন থেকে ওই কমপ্লেক্স নাম্বারের দূরত্ব, ডিস্টেন্স। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা জটিল সংখ্যার সাহায্যে সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। তো প্রথমে চিন্তা করি এটাকে আমরা একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করব, অর্থাৎ এক্স জেড হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল যেখানে এক্স ওয়াই হচ্ছে চলক ভ্যারিয়েবল। তাহলে দেখেন, চিন্তা করে আমি যদি এভাবে লিখি যে জেড -3 সংখ্যাটা হচ্ছে একটা রিয়াল নাম্বার, তো এটা গিয়ে রিয়াল পার্টের সাথে গিয়ে অ্যাড হবে, কিউব করতে হবে। আচ্ছা, তাহলে চিন্তা করেন আমি যদি মডুলাস নেই তাহলে মডুলাসের মানটা এরকম দেখাবে। তাহলে মডুলাস অফ জেড -3 ইকুয়াল টু হচ্ছে √x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চিন্তা করেন যদি এরকম থাকতো জেড প্লাস 2y, তার মানে আমি এখানে অ্যাড করছি ইমাজিনারি নাম্বার অ্যাড করছি 2y অ্যাড করছি, তাহলে এটা ইমাজিনারি পার্টের সাথে গিয়ে অ্যাড হয়েছে, y + 2 এর সাথে গিয়ে অ্যাড হয়েছে। তাহলে আমি যদি এখন এটার মডুলাস বের করতে চাই তাহলে মডুলাস অফ জেড প্লাস 2y ইজ ইকুয়ালস টু √x স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটা সকলেই জানি যে সরলরেখার সমীকরণকে আমরা বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি। y = mx + b, ax + by + c = 0, অথবা x/a ছেদক আকারে আর কি, x/a + y/b = 1। তো এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে সরলরেখার সমীকরণে কোনো দ্বিঘাত থাকে না, ঠিক আছে? সবগুলো চলকের পাওয়ার 1 থাকে, কোনো দ্বিঘাত বা ত্রিঘাত টার্ম থাকে না, ঠিক আছে? সবগুলো চলকের পাওয়ারের ঘাত থাকে হচ্ছে 1, এই জিনিসটাই বুঝতে হবে। চিন্তা করেন বৃত্তের সমীকরণ এর বিভিন্ন ফরম্যাট হচ্ছে x² + y² = r², যেখানে এটার ব্যাসার্ধ হচ্ছে r এবং কেন্দ্র হচ্ছে 0 0, অর্থাৎ অরিজিন বা মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত। এখন চিন্তা করেন যদি আমি এভাবে লিখি x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার = r², তাহলে এটার কেন্দ্র আসলে মূল বিন্দু তো না, এটার কেন্দ্র শিফট হয়ে যাবে a b বিন্দুতে এবং রেডিয়াস বা ব্যাসার্ধ আগেরটাই থাকবে r। এটাকে ইচ্ছাগুলো এভাবে লেখা যায় x² + y² + 2gx + 2fy + c = 0, যেখানে কেন্দ্র হচ্ছে -g - f। এগুলো আমরা আগে থেকে জানি, আমরা পড়ে আসছি। তো বোঝার বিষয় হচ্ছে এখানে দেখেন, চিন্তা করে বৃত্তের সমীকরণে কিন্তু x² + y² যুক্ত টার্ম থাকে, রাইট, থাকে। এবং
এই আদর্শ সমীকরণে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এটার মান 1 থাকে, এটা 1 এটা 1, মানে সহগ দুইটা সমান থাকে, ইকুয়াল থাকে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ দুইটা কি ইকুয়াল, বৃত্তীয় সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো এটাও আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, চিন্তা করুন যে একটা বৃত্ত সমীকরণ আমরা বের করতে চাই যার কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে। কেন্দ্র দেওয়া আছে -3 + 2 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 5। তাহলে যেহেতু আমরা সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমি ধরে নিলাম সঞ্চারপথের একটা সাধারণ বিন্দু হচ্ছে pxy। তাহলে xy কে আমরা xy এর সাথে কেন্দ্রকে কিভাবে রিলেট করতে পারি, যে কেন্দ্র থেকে p বিন্দুর যে দূরত্ব এটা আসলে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে ডিসটেন্সের ফর্মুলা অনুসারে say that √x + 3 whole square plus y - 2 whole square equal to 5. তাহলে দেখেন, চিন্তা করে এটাকে, যেহেতু এখানে আমি আচ্ছা খেয়াল করে দেখুন যে এটাকে আমরা কেন এটা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি জটিল সংখ্যার সাহায্যে। বিষয়টা হচ্ছে, বোঝার বিষয়টা হচ্ছে এখানে দেখতে হবে যে √যুক্ত টার্মটাকে এভাবে আমরা মডুলাসের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। এখন x + 3 মানে হচ্ছে আমি +3 অ্যাড করছি, ওকে, বাস্তব পার্টের সাথে x মানে কি রিয়েল পার্টের সাথে 3 অ্যাড করছি, আর ইমেজিনারি পার্টের সাথে যেহেতু -2 অ্যাড করছি, এই জন্য এখানে আসবে -2y। আপনি ইনভার্স ব্যাক ক্যালকুলেশন করে দেখুন যে এটা থেকে এটা আসবে, ঠিক আছে, আবার উপরেরটা থেকে নিচেরটা আসবে। আর রিয়েল পার্টের সাথে 3 যোগ, এই জন্য শুধু 3, আর ইমেজিনারি পার্টের সাথে অর্থাৎ y এর সাথে -2 যোগ, এই জন্য -2y। তাহলে মডুলাস অফ z + 3i - 2i = 5। তার মানে আপনি যদি চিন্তা করেন তাহলে এইটা লাস্টের লাইনটা, এটা একটা কি নির্দেশ করে, এইটা আসলে একটা নির্দেশ করে একটা, ইট রিপ্রেজেন্ট অ্যান ইকুয়েশন অফ এ সার্কেল, একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে -3 + 2, রাইট, কেন্দ্র হচ্ছে -3 + 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 5। আবার বলতেছি, কেন্দ্র হচ্ছে -3 + 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে চিন্তা করে দেখেন যে এটাও আসলে একটা, এই সবগুলোই আসলে বৃত্তের সমীকরণ রিপ্রেজেন্ট করে। মডুলাস অফ z = 5, ইট রিপ্রেজেন্ট ইকুয়েশন অফ এ সার্কেল, একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে সেন্টার অরিজিনে অর্থাৎ মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে 5। মডুলাস অফ z - 3 = 2। তাহলে এটা রিপ্রেজেন্ট করে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে +3 0, অর্থাৎ x অক্ষের উপর অবস্থিত +3 0, এবং রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে 2 এবং z + 2i এর মডুলাস = 3 রিপ্রেজেন্ট করে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 - 2। যেহেতু এখানে +2i আছে তাহলে কেন্দ্র হবে হচ্ছে 0 - 2 = 3 রিপ্রেজেন্ট করে যে এটার ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে আমরা বুঝে যাব যে এগুলো আসলে রিপ্রেজেন্ট করে বৃত্তের সমীকরণ। এখন চিন্তা করেন তাহলে যদি এরকম থাকে মডুলাস অফ z - 3 = z + 2, এটা তাহলে কি রিপ্রেজেন্ট করে, এটা তাহলে কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে একটা সরলরেখার সমীকরণ, ঠিক আছে। কেন সরলরেখার সমীকরণ রিপ্রেজেন্ট করে এটা আমরা একটু পরে বুঝতে পারবো, তবে এখানে এটুকুই বলতে চাই যে সরলরেখার সমীকরণে x² + y² যুক্ত কোনো টার্ম থাকে না, ঠিক আছে।
কিন্তু জেড এর মূল্য জেড তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, চিন্তা করুন এখানেও জেড এর সহগ যা এখানেও জেড এর সহগটা, তাহলে দুই পাশের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যুক্ত টার্মগুলো কাটাকাটি যাবে, দ্যাটস ওয়াই ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মুক্ত হয়ে যাবে। তার মানে সমীকরণে কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম থাকবে না, শুধু শুধু থাকবে হচ্ছে এক্স ওয়াই থাকবে। দ্যাট ইজ ওয়াই এটা একটা সরল রেখা সমীকরণে পরিণত হবে। তো বিস্তারিত বোঝার জন্য এই কিছুটা লক্ষ্য করুন। মডিফাই করলে আমরা যদি বর্গ করে জেডের মানটা বসাই তাহলে হয়তো বা এরকম একটা মান আসতে পারতো। প্রথম ইকুয়েশনে খেয়াল করুন যে এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে দুই পাশের এক্স স্কোয়ারের সহগগুলা সমান। তাহলে আসলে যেটা হবে যে এখানে এক্স স্কোয়ারটা এখানে এক্স স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে, আবার এখানের ওয়াই স্কোয়ারটা এখানে ওয়াই স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে। দ্যাটস ওয়াই এটা শুধু এক্স ওয়াই পরে থাকবে আর কনস্ট্যান্ট পদ থাকবে, তার মানে এটা সরল রেখার সমীকরণে পরিণত হবে। এটা সরল রেখার সমীকরণে পরিণত হবে। কিন্তু যদি সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করেন, এখানে কিন্তু এই পাশে আছে 5x স্কোয়ার আর এখানে আছে শুধু এক্স স্কোয়ার, তার মানে কাটাকাটি করলে পরে এখানে 4x স্কোয়ার থেকে যাবে, এখানে 4x স্কোয়ার থেকে যাবে, তাহলে এটা সমীকরণটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মুক্ত হচ্ছে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মুক্ত হচ্ছে না। যেহেতু হচ্ছে না সেহেতু এটা আর সরলরেখার সমীকরণ থাকবে না, এটা বৃত্তের সমীকরণে হিসেবেই থাকবে। সরলরেখার সমীকরণে পরিণত হবে না, এটা বৃত্তের সমীকরণ হিসেবেই থাকবে। তার মানে দুই পাশের যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমতা মানে সহগ সমান না হয় তাহলে ব্যালেন্সে আসে না, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যায়, মানে সেটা বৃত্ত হয়ে যায়, সেটা বৃত্ত হয়ে যায়। এটা সরলরেখা উপরেরটা, আর এটা হচ্ছে বৃত্ত। এভাবেই ফর্মেটটাকে করি যে এম মডুলাস অফ জেড প্লাস 2 ইকুয়াল টু এন মডুলাস অফ এন জেড মাইনাস 5। এই সমীকরণটা বৃত্ত হতে পারে, সরলরেখা হতে পারে, এটা বৃত্ত হতে পারে, এটা সরলরেখা হতে পারে। তো কখন সরলরেখা হবে? যখন এখানে যে জেড এর সহগ অর্থাৎ এই এনটা আর এখানে যে জেড এর সহগ, এটা অবশ্য বাইরে আছে, ডাজন্ট ম্যাটার, এই এমটা, এই দুইটা যখন ইকুয়াল হবে সমান হবে তখন এটা সরল রেখাতে পরিণত হবে, তখন এটা সরল রেখা হয়ে যাবে। আর যদি ইকুয়াল না হয় তাহলে এটা বৃত্ত হয়ে যাবে। কেন বৃত্ত হবে? কারণ ইকুয়াল না হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয় পাশে ব্যালেন্স হবে না, তো কাটাকাটি গিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম থেকেই যাবে, তার মানে সেটা বৃত্ত হয়ে যাবে। আর যদি সমান হয়ে যায়, এম এন সমান হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান হয়ে উভয় পক্ষ থেকে কাটাকাটি যাবে, তার মানে কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম থাকবে না, তার মানে সরল রেখায় পরিণত হবে। তাহলে এম ইকুয়াল টু এন হলে সরল রেখা, এম ইজ নট ইকুয়াল টু এন হলে বৃত্ত। মনে রাখবেন এটা। এখন এটাকে অনেক সময় ভগ্নাংশ আকারে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। জাস্ট সিম্পল চিন্তা করেন, এখানে হচ্ছে এখানে যা লিখছি এখানেও আসলে তাই লিখছি, ঠিক আছে? আর গুণ করেন তাহলে হচ্ছে উপরটা চলে আসবে। তাহলে ভগ্নাংশ আকারে দেখলেও ভয় পাওয়ার কিছু নাই, একই জিনিস, ঠিক আছে? এখানে ছিল এম মডুলাস অফ জেড প্লাস 2, আর গুণ করে দেখেন এখানেও আছে এম মডুলাস অফ জেড প্লাস 2 ইকুয়াল টু এন জেড মাইনাস 5, এখানেও কি আছে? এন জেড মাইনাস 5। তাহলে চিন্তা করুন এখানে জেড এর সহগ হচ্ছে 3, এখানে জেড এর সহগ হচ্ছে মানে জেড এর সাথে গুণ হবে যেটা, সেটা হচ্ছে 3। তার মানে যেটা বুঝতে পারলেন যে সহগ সমান, তার মানে কি হওয়া উচিত? এক্স্যাক্টলি এটা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত কোনো টার্ম থাকবে না, মানে একটা সরলরেখার সমীকরণে পরিণত হবে, সো দ্যাট এটা স্ট্রেট লাইন সরলরেখার সমীকরণ। এখন চিন্তা করুন এটা, এখানে কিন্তু এটার সাথে গুণাকার আছে 5 আর এটার সাথে গুণাকার আছে 3, তার মানে দুইটা সহগ সমান হলো না, দুইটা সমান হলো না, এম আর এন ইকুয়াল হলো না, নট ইকুয়াল। সো দ্যাট
যেটা হবে সেটা হচ্ছে যে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি টার্ম থেকে যাবে, তার মানে আমি বলতে পারি এটা বৃত্তের সমীকরণে পরিণত হবে, ইকুয়েশন অফ এ সার্কেল, রাইট? মনে রাখবেন এটা। এরপর আমরা চিন্তা করি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণটা দেখতে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ফর্মেটে সাধারণত আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং অক্ষরেখা এক্স বা ওয়াই সমান্তরাল হলে ওই উপবৃত্তগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তবে খেয়াল রাখতে হবে যে এখানে এ ইজ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি সমান না, সমান হলে বৃত্ত হয়ে যাবে, সমান না, নট ইকুয়াল। এবং অবশ্যই এখানে আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করতে হলে এখানে 1 থাকতে হবে। আর বলে রাখি যে এ যদি বি এর চেয়ে বড় হয় বা এ স্কোয়ার যদি বি স্কোয়ারের চেয়ে বড় হয়, তাহলে এটার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। এখন চিন্তা করেন এখানে একটা উপবৃত্ত দেখতে পাচ্ছেন যে উপবৃত্তে দুটো উপকেন্দ্র S1 এবং S2 হচ্ছে দুইটা উপকেন্দ্র, S1 আর একটা হচ্ছে S2। আচ্ছা, আর উপবৃত্তের বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্য হচ্ছে এই যে এটুকু, আমি বেগুনি কালার স্ট্রেট লাইন দিয়ে ডটেড লাইন দিয়ে দেখাইছি, এটার দূরত্ব হচ্ছে টোয়াইস এ। ঠিক আছে, তাহলে S1 এবং S2 হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস, এবং টোয়াইস এ হচ্ছে, এখানে মডুলাস দেওয়া যেত, তাহলে এটা হচ্ছে বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্য। ঠিক আছে, আমি ধরে নিয়েছি যে অক্ষরেখা এক্স এর সমান্তরাল। তাহলে পি এক্স ওয়াই হচ্ছে সঞ্চার পথের সাধারণ বিন্দু, পি এক্স ওয়াই হচ্ছে সঞ্চার পথের সাধারণ বিন্দু। ঠিক আছে, সঞ্চার পথের সাধারণ বিন্দু। তাহলে বাই ডেফিনেশন উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে এক পি থেকে যদি আমি উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব যোগ করি, তাহলে সেটা আসলে বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ উপকেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব, S1 উপকেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব, S1P দ্বারা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব। তারপরে পি থেকে S2 বিন্দুর দূরত্ব, S2P ইকুয়াল টু কি হবে, বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্য সমান, টোয়াইস মডুলাস অফ এ, বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমান। তাহলে চিন্তা করেন আমরা, আমি এটাকে চিন্তা করি যে এটার বৃহদৈর্ঘ্যের স্থানাঙ্ক হচ্ছে -30। চিন্তা করেন এটা হচ্ছে -30, ঠিক আছে, আর এটা হচ্ছে +30, বা একটু উল্টোভাবে চিন্তা করলেই হবে আসলে, একটু উল্টা হয়ে গেছে এটা, যাই হোক আসলে এখানে হবে যে S2P, এই ডিস্টেন্সটা হচ্ছে এটা S2P। ঠিক আছে, অর্থাৎ 30 বিন্দু থেকে XY বিন্দু দূরত্ব, √(x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর S1P এই ডিস্টেন্সটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে -30 থেকে -30 বিন্দু থেকে PXY বিন্দু দূরত্ব, √(x + 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো ডিস্টেন্সকে যদি আমি যোগ করি তাহলে আসবে হচ্ছে 16। বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্য আমি ধরছি 16। তাহলে চিন্তা করি এই যে √যুক্ত টার্ম আছে এটাকে আমরা জটিল সংখ্যার মডুলাস ফর্মেট আকারে লিখতে পারি। যেহেতু x-3 আছে এখানে, তার মানে হচ্ছে যে কেন এখানে -3, x হচ্ছে -3 আছে, এই জন্য এখানেও আমরা কি করছি, এখানে -3 যোগ করে দিছি, একটা জটিল সংখ্যার সাথে -3 যোগ করে দিছি, আর এখানে +3 বিধায় আমরা এখানে +3 লিখছি। কেন লিখছি এটা আমরা আগেই ব্যাখ্যা করছি। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ব্যাক ক্যালকুলেশন করলে আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে যদি এভাবে থাকে ফরম্যাটগুলো যে মডুলাস অফ z-3 প্লাস মডুলাস অফ z-3, বোঝার বিষয়টা হচ্ছে যে এখানে সবসময় প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে, প্লাস চিহ্ন থাকলে এবং এখানে যদি অনেক বড় একটা সংখ্যা থাকে 16, তাহলে বুঝবেন যে এটা আসলে একটা উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে,
এখন আমরা দেখব যে যদি আমাকে একটা উপবৃত্তের সমীকরণ জটিল সংখ্যার সাহায্যে এভাবে রিপ্রেজেন্ট করে দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা এখান থেকে কণিকের মানে জটিল সংখ্যাকে এক্স ওয়াই সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। যে এখানে টোয়াইজে এই মানটা ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে এই ইকুয়াল টু হবে এটা অর্ধেক অর্থাৎ 8। আবার এখানে দেখতে পাচ্ছেন যে সি, এটা হচ্ছে ফোকাসের দূরত্ব সি, তাহলে সি এর মান হচ্ছে, ফোকাস হচ্ছে -30 +30, তাহলে ফোকাসের দূরত্ব হচ্ছে সি ইকুয়াল টু থেকে ফোকাসের দূরত্ব 3, যে কোনো একটা ফোকাসের দূরত্ব। তাহলে আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 55। বি স্কোয়ার ইকুয়াল টু এস, উপবৃত্তের জন্য এটা প্রযোজ্য। বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেহেতু এ বড় এই জন্য এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 55। ঠিক আছে, 55। সো দ্যাট উই ক্যান সে দ্যাট আমাদের যেহেতু উপবৃত্তের সমীকরণ এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই a square plus y square plus b square equal to 1, so that we can say that a square equal to 64, ad square equal to 64, b square equal to 55 একটু আগে আমরা বের করলাম। তাহলে we can say that আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি x স্কোয়ার বাই 64 মানে 64, a স্কোয়ার মানে 64 প্লাস y স্কোয়ার বাই 55 মানে b স্কোয়ার ইকুয়াল টু 1। যে কিভাবে আমরা সহজেই জটিল সংখ্যার সমীকরণকে কনসেপচুয়ালি জটিল সংখ্যা থেকে কিভাবে এক্স ওয়াই টার্মে রিপ্রেজেন্ট করতে পারি, আদর্শ সমীকরণে কনভার্ট করতে পারি। অধিবৃত্তের জন্য আমরা সেম আলোচনা করব। অধিবৃত্তের ইকুয়েশনটা এরকম হয়ে থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, আমরা সকলে জানি যে এখানে একটা মাইনাস থাকে যদি অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় এবং কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে এরকম ভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। মাঝখানে একটা মাইনাস থাকবে, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা আসলে অধিবৃত্ত বা হাইপারবোলার ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। তো এই হচ্ছে একটা অধিবৃত্ত যার অক্ষরেখাটা এক্স অক্ষের উপর অবস্থিত এবং মূল কেন্দ্র হচ্ছে সেন্টার মূল বিন্দুতে। এটা দুইটা ফোকাস আমি দেখাইছি এখানে, S1 আর H2 দুইটা ফোকাস দেখাইছি, এবং টুয়াইজে দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এখানে বৃহদক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে, শীর্ষবিন্দু দুইটার দূরত্ব, মানে সহজ কথা বৃহদক্ষের দৈর্ঘ্য টুয়াইজে। PXY হচ্ছে সঞ্চারপথের সাধারণ বিন্দু, PXY হচ্ছে সঞ্চারপথের সাধারণ বিন্দু। তাহলে বাই ডেফিনিশন উই ক্যান সে যে এই দুইটা ডিস্টেন্স, অর্থাৎ প্রথম উপকেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব কত, S1 থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে S1P, আবার দ্বিতীয় ফোকাস থেকে এটার দূরত্ব হচ্ছে S2P। আমি আবারও বলতেছি যে প্রথম ফোকাস থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে S1P, দ্বিতীয় ফোকাস থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে S2P। এই দুইটা দূরত্ব যদি আমি বিয়োগ করি, বড় থেকে ছোট বিয়োগ করলে সেটা আসলে বৃহদকের দৈর্ঘ্য সমান হবে। অধিবৃত্তের কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারি যে S1P মাইনাস S2P ইকুয়াল টু টুয়াইস মডুলাস অফ A। অধিবৃত্তের কনসেপ্ট থেকে এটা আমরা উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে S1P মাইনাস S2P ইকুয়াল টু টুয়াইস মডুলাস অফ A, অর্থাৎ বৃহদকের দৈর্ঘ্য সমান বিয়োগফল। উপবৃত্তের জন্য এটা কিন্তু যোগফল ছিল, আর অধিবৃত্তের জন্য হাইপারবোলার জন্য ফর হাইপারবোলা উই ক্যান সে দ্যাট যে ফোকাস থেকে ওই সঞ্চারপথের সাধারণ বিন্দুর যে দূরত্ব আছে এই দুইটা দূরত্বটা ইকুয়াল না এবং তাদের বিয়োগফল বৃহদকের দৈর্ঘ্যের সমান, টুয়াইস মডুলাস অফ A। যে ফোকাস দুইটা যদি +-30 হয়, অর্থাৎ +30 -30 হয়, তাহলে আমরা ওই দূরত্বটাকে ডিস্টেন্সের ফর্মুলা অনুসারে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। S1P
মানে হচ্ছে যেটা, আর এস টু পি মানে হচ্ছে এটা। কারণ এটা হচ্ছে 3 0 চিন্তা করছি আমি, ঠিক আছে? তাহলে 3 0 থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এটা √(x-3 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার), আবার -3 0 বিন্দু থেকে পি এক্স ওয়াই বিন্দুর ডিস্টেন্স হচ্ছে এটা √(x+3 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে চিন্তা করেন এখানে -3টা কিন্তু অ্যাড হয়েছে বাস্তব পার্টের সাথে, আবার এখানে +3টাও অ্যাড হয়েছে বাস্তব পার্টের সাথে, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান সে দ্যাট এখানে এটা হবে হচ্ছে z-3, এটাকে আমরা এইভাবে কমপ্লেক্স নাম্বারের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি, z-3 মাইনাস z+2 z+3 সরি z-3 মাইনাস মডুলাস অফ z+3 ইকুয়াল টু 1। আবার বলতেছি মডুলাস অফ z-3 মাইনাস মডুলাস অফ z+3 ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবলের সাহায্যে কিভাবে আমি একটা হাইপারবোলা অর্থাৎ অধিবৃত্তকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, চিন্তা করেন সেম প্রবলেম, আমাকে একটা কমপ্লেক্স নাম্বারের সাহায্যে অধিবৃত্ত রিপ্রেজেন্ট দেওয়া আছে, এটাকে আমি কিভাবে সহজেই অধিবৃত্তের সমীকরণে কনভার্ট করতে পারি। চিন্তা করেন এখানে এর মান কিন্তু টুয়াইজের মান, যদি এই যে এটা তো এটা সমান তাই না, এটা সমান বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইজ, তাহলে টুয়াইজেই মানে তো 1, তাহলে এই মানে কত হবে হাফ। আবার চিন্তা করেন z-3, তার মানে ফোকাস যেটা হচ্ছে +-3, তাহলে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্সটা হচ্ছে সি, সি ইকুয়াল টু হচ্ছে 3, সো দ্যাট উই ক্যান সে সি ইকুয়াল টু হচ্ছে 3। যেহেতু অধিবৃত্তের জন্য সিটা বড় হয় এই জন্য আমি লিখতে পারি, এভাবে লেখা যায় ফর অধিবৃত্ত উই ক্যান সে দ্যাট বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? এভাবে আমরা বি স্কোয়ার বের করতে পারি। তাহলে এখানে আসতেছে 3² মাইনাস হাফ স্কোয়ার ইকুয়াল টু 35/4। তো স্ট্যান্ডার্ড ফর্মুলা অনুসারে উই ক্যান সে দ্যাট x²/1/4 মাইনাস y²/35/4 ইকুয়াল টু 1, x²/1/4 মাইনাস y²/35/4 ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে? অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মুলা অনুসারে এখানে আমি a স্কোয়ার আর b স্কোয়ারের ভ্যালু বসাই দিয়েছি। এতক্ষণ আমরা যা শিখলাম দেখলাম তার একটা সামারি করা যায়। এটা এখানে উভয় পক্ষে কি জেড এর সহগ অর্থাৎ কমপ্লেক্স ভ্যারিয়েবলের যে সহগ আছে, চিন্তা করেন সহগগুলা কি সমান, এখানে 1 এখানে 1, তাহলে শিউলি ক্যান সে দ্যাট এটা একটা স্ট্রেট লাইন সরলরেখা সমীকরণ। ফর এক্সাম্পল এখানেও সেম, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, ইকুয়াল হলে কি সরলরেখা স্ট্রেট লাইন। এখন চিন্তা করেন যে এখানে আছে হচ্ছে 3, এখানে আছে 5, নট ইকুয়াল, তাহলে x²y² যুক্ত টার্ম থেকে যাবে, তার মানে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে বৃত্ত। z+3 - 2y, তাহলে ইমাজিনারি পার্টের সাথে 3 যোগ হবে, সরি রিয়েল পার্টের সাথে 3 যোগ হবে, আর ইমাজিনারি পার্টের সাথে গিয়ে -2 অ্যাড হবে, তার মানে এটার সেন্টার হচ্ছে -3 2 এবং রেডিয়াস হচ্ছে 5। তাহলে 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল, বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ এ সার্কেল, যেটার সেন্টার মূলবিন্দু হচ্ছে কোথায়, কেন্দ্রবিন্দু হচ্ছে কোথায়, কেন্দ্রবিন্দু হচ্ছে -3 2 বিন্দুতে, তাহলে রিপ্রেজেন্ট করে একটা বৃত্ত। -3 2 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণকে আমরা এভাবে কমপ্লেক্স ভ্যারিয়েবলের সাহায্যে মডুলাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটা যেহেতু প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমি বলতে পারি যে এটা আসলে উপবৃত্ত।
যদি মাইনাস থাকে এটা হচ্ছে অধিবৃত্ত। তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে যেহেতু যোগ হয়েছে ওই জন্য এইটা অনেক বড় হয়, 16 হয়, এটা কিন্তু ছোট হয়, 1 হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা 3-এর চেয়ে অনেক বড় হয়, 16, আর এটা একটু ছোট হবে, রাইট, যেহেতু বিয়োগ করতেছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।